আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আমাদের বিশ্ববিখ্যাত বা যেই বরেণ্য ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই বাংলাদেশের যেই সময়কালে তিনি প্রধানমন্ত্রী হিসেবে বা প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেই দায়িত্বকালটার ভিতরে তিনি সব বিতর্কিত কর্মকাণ্ড করেছেন এটা আমরা জানি। কিন্তু তিনি সবশেষে অর্থাৎ তিনি এই পদ থেকে যাওয়ার ৩ দিন আগে যে চুক্তি করলেন আমেরিকার সাথে, সেই চুক্তির বিষয়গুলো নিয়ে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া বিভিন্ন জায়গায় যেভাবে আলোচনা করা হচ্ছে, সেখানে বাংলাদেশের স্বার্থ রক্ষা পায়নি এরকম কথা বলা হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব দর্শক। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিঃসন্দেহে বিশ্ববিখ্যাত একজন ব্যক্তি হিসাবে আমরা সবাই জানতাম, তাকে চিনতাম। তিনি বিদেশের যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন সেমিনারে যেভাবে বক্তব্য দিতেন, সেই বক্তব্য শুনে সেখানকার মানুষ বিস্ময়ে তার দিকে তাকিয়ে থাকতো, সেই সমস্ত খবরাখবর আমরা দেখতাম। কিন্তু তিনি বাংলাদেশে যে রাষ্ট্র ক্ষমতায় বসার আগ পর্যন্ত তার প্রতি মানুষের যে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা ছিল, সেটা মনে হয় যে রাষ্ট্র ক্ষমতা বসার ১-২ মাস পর থেকে সেটা কমতে শুরু করেছে। কেননা আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য তিনি নতুনভাবে কিছুই করে যেতে পারেননি, বরংস সব কিছু উলটপালট করে দিয়ে গেছেন। যে সমস্ত উলটপালট করার বলতে এখানে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে বিদেশিদের স্বার্থ রক্ষা করে গেছেন বলে অনেকে মনে করেন। সবশেষ তিনি ক্ষমতা থেকে যাওয়ার ৩ দিন পূর্বে যেই চুক্তি করে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, সেই চুক্তি অনুযায়ী তিনি এই যে বাংলাদেশের যেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে যে শুল্ক আরোপ করেছিল, সেই শুল্কর হার কমানোর জন্য তিনি যেই অসময়ে একটা চুক্তি করে গেছেন, এটাকে আধুনিক দাসত্ব হিসেবেই অন্যান্য বা বিশ্লেষকগণ এটাকে মনে করেন। বিশেষ করে এই যে আপনার এই চুক্তিটা করে তিনি মূলত বাংলাদেশের স্বার্থটা পশ্চিমাদের হাতে বিকিয়ে দিয়েছেন। আপনি আপনার দেশে কোন দেশের সাথে সম্পর্ক রাখবেন, কোন দেশের সাথে সম্পর্ক রাখবেন না, কোন দেশ থেকে কি ক্রয় করবেন, কোন দেশ থেকে কোন দেশে কি বিক্রয় করবেন, সেটা আপনার নিজস্ব ইচ্ছা হওয়ার কথা ছিল। কিন্তু এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি তিনি করে গেছেন, সেই চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই যে গার্মেন্টস যে সমস্ত পণ্য গার্মেন্টস উৎপাদন করতে বা গার্মেন্টস সামগ্রী উৎপাদন করতে যে সমস্ত কাঁচামালগুলো দরকার, সকল কাঁচামাল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করতে হবে। যদি সেখান থেকে ক্রয় করা না হয় তাহলে এই পণ্য তারা নেবে না। তারপর এই যে আপনার বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে যে সমস্ত পণ্যগুলো বাংলাদেশ নিয়ে আসার জন্য বলা হচ্ছে, ওই সমস্ত পণ্যগুলো বাংলাদেশের কতটা প্রচলন রয়েছে বা কতটা বাংলাদেশের দরকার, এই বিষয়টা কিন্তু বিবেচনা করা হয় না। বাংলাদেশি যে সমস্ত পণ্যগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে, সেই সমস্ত পণ্যগুলোর মান মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে নিজের মতো করে। ইচ্ছা করলে তিনি কিন্তু এই পণ্য রিজেক্ট করতে পারেন। কিন্তু বাংলাদেশ কি মার্কিন যুক্তরাষ্ট্রের ওই পণ্য রিজেক্ট করার কোনো ক্ষমতা রাখবে মানের কোনো সমস্যার কথা বলে? প্রশ্ন এখানে। তারপর মার্কিন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশ যদি চীনের সাথে সম্পর্ক গড়ে তুলতে চায়, বাংলাদেশ যদি চীনের সাথে সম্পর্ক আগের যে অবস্থা আছে সেই অবস্থায় বজায় রাখতে চায়, সেখানেও বাধা হয়ে দাঁড়াবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। কেননা এই নতুন যে চুক্তি হয়েছে, এই চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যাদের বাণিজ্য সংঘাতপূর্ণ বা যাদের সাথে মানে কি বলে যে একটা খারাপ একটা সম্পর্ক রয়েছে মোটামুটি, এই সমস্ত দেশগুলোর সাথেও বাংলাদেশ সম্পর্ক রাখতে পারবে না, এরকম কথা বলা হয়েছে। এখন সব মিলে এই চুক্তিটা আসলে আরেকটা বিষয় এখানে কিন্তু রয়েছে, সেটা এই যে বাংলাদেশের কৃষি পণ্যের বিষয়ে, বাংলাদেশের কৃষি পণ্য বা বীজ এই সমস্ত বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করতে হবে এরকম বিষয়। অর্থাৎ বাংলাদেশের গার্মেন্টস শিল্প, তারপরে থেকে বাংলাদেশের অন্যান্য সকল শিল্পের সাথে কৃষি শিল্পকেও আমাদের এই মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের করে হাতে কুক্ষিত করে রাখতে চাচ্ছে বলে অনেক মনে করেন। এখন এইগুলো মিলিয়ে সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যেভাবে আষ্টে পৃষ্ঠে ঝরে ধরেছে, এই আষ্টে পৃষ্ঠে ঝরে ধরা থেকে বাংলাদেশ রক্ষা পাবে কিনা সেটা সন্দেহ। অনেকে বলবেন যে বাংলাদেশে তো নতুন সরকার আসছে, তাহলে তো ওই চুক্তির বা এই যে ইউনূস সরকার যে চুক্তি করে গেছেন সেই চুক্তির তো কোনো ভ্যালু নেই। এখানে তাদের উদ্দেশ্যে আমাদের একটু বলে রাখতে হয় যেন এই যে ইউনূস সরকার যে চুক্তিগুলো করে গেছে, বাংলাদেশ এই চুক্তিগুলো একতরফাভাবে বেরিয়ে যেতে পারবে না। আর যদিও বাংলাদেশ যে
শক্তি দেখিয়ে বা কোনোভাবে মানে একতরফাভাবে যদি বেরিয়ে যায় তাহলে এটা বাংলাদেশের জন্য বড় ধরনের নেতিবাচক প্রভাব হবে। কেননা মার্কিন যুক্তরাষ্ট্রের ওই সমস্ত মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো একটা মামলা ঠুকে দেয় বাংলাদেশের নামে বা এই চুক্তি থেকে সরে আসার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র আবার দেখবেন যে 100%, 150% বা 120% শুল্ক আরোপ করবে। তখন ওই শুল্ক কমানোর কোনো প্রসেস থাকবে না। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস শুল্ক কমানোর উদ্দেশ্যে এই চুক্তি করেছিলেন। এখানে যে মানে যেই 20% শুল্ক বাংলাদেশে আগে থেকেই দিত, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তির বিনিময়ে 1% শুল্ক কমিয়ে 19% শুল্ক এখানে মানে নিয়ে আসছেন। অর্থাৎ 1% শুল্ক কমানোর বিনিময়ে বাংলাদেশকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে বা একটা পাপেট রাষ্ট্র হিসেবে তুলে দিয়েছে বলে অনেকে মনে করেন। এখন এটা করার কারণ হিসেবে অনেকেই বলেন যে এই যে আমাদের বর্তমান যিনি পররাষ্ট্রমন্ত্রী হিসাবে রয়েছেন আপনার অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা জনাব খলিলুর রহমান, অনেকে বলেন যে এই খলিলুর রহমানের কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস এই চুক্তিগুলো করেছেন। এখন খলিলুর রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্র এই জন্য রেখে দিয়েছে এই নতুন সরকারের ভিতরে, যাতে অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে, অন্যান্য যে সমস্ত চুক্তিগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এই যে অন্তর্বর্তী সরকারের সাথে করতে পারেনি, সেই চুক্তিগুলো যাতে খলিলুর রহমান বাস্তবায়ন করেন। আবার যে সমস্ত চুক্তিগুলো এখানে করা হয়েছে ওই সমস্ত চুক্তিগুলো যাতে সরকারকে প্রভাবিত করে এই চুক্তিগুলা মানে কন্টিনিউ করতে পারেন, এই জন্য খলিলুর রহমানকে রাখার কথা অনেকেই বলেন। এখন কোনটা হয়েছে, কোনো সমঝোতা হয়েছে কিনা সেই বিষয়ে হয়তো আমাদের জানা নেই, আমাদের বলা ঠিক হবে না। যেই বিষয়টা আমরা প্রচলিত মানে আমাদের কাছে প্রচলিত বা আমাদের কাছে খবরাখবর যতটুকু রয়েছে ওই বিষয়গুলো আমরা এখানে বলতেছি। এখানে যে চুক্তি করে বাংলাদেশ যে আমরা এতদিন দেখতাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যেই বাণিজ্যিক সম্পর্ক, সেই বাণিজ্যিক সম্পর্ক অনুযায়ী সাধারণভাবে যদি ধরেন আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে $4 বিলিয়ন যদি পণ্য আহ, মানে ধরে নিলাম যে আপনার এখানে 4 কোটি ধরে নিলাম 4 কোটি আহ, 4 কোটি টাকার পণ্য যদি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করি, বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা 2 কোটি টাকা বিনিময়ের পণ্য আমরা আমদানি করি। এখানে 2 কোটি টাকা কিন্তু একটা যে ঘাটতি থাকে, অর্থাৎ 2 কোটি টাকা এই ঘাটতি পূরণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে যে সমানে সমানে বিভিন্ন দেশে আপনারা জানেন যে বাণিজ্য সম্পর্ক থাকতে গেলে বা বাণিজ্য সম্পর্ক রক্ষা করতে গেলে সমানে সমানে আমদানি রপ্তানি করতে হয় বা এরকম প্রক্রিয়া থাকতে হয়। এখন মার্কিন যুক্তরাষ্ট্র সেই 2 কোটি টাকার ঘাটতি পূরণের জন্য বাংলাদেশে প্রায় তাদের এখানে বিবিসি বাংলার যেই সংবাদ আছে সেই বিবিসি বাংলার যে প্রতিবেদন আছে সেই প্রতিবেদন অনুযায়ী 6,710টি পণ্য বাংলাদেশে বিনা শুল্কে রপ্তানি করবে। আর এটার বিনিময়ে বা এটার এই মানে এই 6,710টি পণ্যের বিনিময়ে বাংলাদেশ রপ্তানি করবে মানে শুল্কমুক্তভাবে 1,638টি। কী পরিমাণ পণ্যের ঘাটতি হিসাবে এখানে দেখতে পারেন সেটা বোঝা যায়। এখন এই যে 6,710টি পণ্য এই যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হবে, এর ভিতরে আপনার তুলা থেকে শুরু করে কৃষি পণ্য, তারপর হচ্ছে আপনার এই যে গার্মেন্টসের যে সমস্ত অ্যাক্সেসরিজগুলো রয়েছে ওই সমস্ত অ্যাক্সেসরিজগুলো। এখন আমাদের কাছাকাছি রাষ্ট্র চীন থেকে কিন্তু আমাদের গার্মেন্টস সামগ্রীর যে সমস্ত এই যে কাঁচামালগুলো আছে এই সমস্ত কাঁচামালগুলো সচরাচর চীন থেকেই আসে। আর চীন থেকে যখন নিয়ে আসা হয় এক্ষেত্রে এখানে আপনার যেই এটা জাহাজ ভাড়াটা বা যাতায়াত ভাড়াগুলো কম থাকে। এখন এগুলো যখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসবে তখন কিন্তু এর যাতায়াত ভাড়া বেশি হবে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করার কারণে এর অর্থাৎ আমাদের পণ্যের দাম কিন্তু বেড়ে যাবে। আর পণ্যের দাম যখন, বিশেষ করে গার্মেন্টস পণ্যের কথা এখানে বলছি, এখন গার্মেন্টস পণ্যের দাম যদি বা পোশাকের বা তৈরি পোশাকের দাম যদি বেড়ে যায় তখন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বলবে যে না ভাই আমি তোমার এটি নিব না, এখানে এত বেশি দাম কেন। বিনিময়ে ভারত বা ভিয়েতনাম বা চায়নার কথা বলেন, ধরেন চায়নার থেকে যখন তারা নিবে তখন তারা আরও কম দামে নিতে পারবে। তখন এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিযোগিতাপূর্ণ বাজার বাংলাদেশ কিন্তু সেই প্রতিযোগিতাপূর্ণ বাজার অলরেডি হারিয়ে ফেলবে। আর এই গ্রাহকলে পরে বাংলাদেশ তখন কি করবে, কোনো পথ তার আছে কিনা সেটা কিন্তু ভেবে দেখা উচিত বলে আমি মনে করি। আপনি দেখেন আমরা সচরাচর আমাদের যেই আপনার তুলার আমদানির ক্ষেত্রে আমরা ভারত থেকে সম্ভবত আমাদের বেশি তুলা আমদানি করা হতো। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এখান থেকে তুলা আনতে আমাদের খরচ বেশি পড়তো না।
ক্যারিং খরচ অনেক কম পড়তো, আর সেই কারণে আমরা কম দামে কিন্তু এই যে কাপড় তৈরি করতে পারতো। এখন এই কম দামে কাপড় তৈরি করা সেটাও এখন বন্ধ হয়ে যাবে, কেননা ওই যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তুলা ক্রয় করতে হবে, আর সেই তুলার নিয়ে আসার জন্য যে জাহাজ ভাড়া বা যেই আপনার কস্টিং খরচ অতিরিক্ত বেশি পড়বে। এই কারণেও আপনার পণ্যের গার্মেন্টস তৈরি বা তৈরি পোশাকের দাম বেড়ে যাবে। আর এই বেড়ে যাওয়া পণ্য তখন মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা বললাম যে ওই যে অজুহাত দেখাবে যে এখানে এত বেশি দামের পণ্য কিন্তু আমরা নিতে পারবো না, যেহেতু প্রতিযোগী অন্যান্য দেশ রয়েছে, ভিয়েতনাম বা ভারত বা আপনার থাইল্যান্ড বা চায়না, এই সমস্ত দেশ থেকে তারা, বা মিশরও আছে, এই সমস্ত দেশ থেকে তারা নিতে পারবে। তখন বাংলাদেশকে তারা মানে অগ্রাধিকার থেকে হারাবে। আবার আরেকটা বিষয় রয়েছে মান নিয়ন্ত্রণের বিষয়। দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা দেশ, তাদের মানের বিষয়ে আসলে বিশ্ব স্বীকৃত। বিশ্বের কোনো দেশ তাদের পণ্যের মান বিষয়ে আপনার প্রশ্ন তুলবে না। বিনিময়ে বাংলাদেশের পণ্যের মান যদি মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করে, এই শর্ত কিন্তু আমাদের এই চুক্তিতে দেওয়া হয়েছে। এখন এই চুক্তি অনুযায়ী যে পণ্যের মান, বাংলাদেশের পণ্য মনে করেন বিদেশে গেল, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে গেল, আর যুক্তরাষ্ট্রে যাওয়ার পরে যুক্তরাষ্ট্রের যেই ইনস্টিটিউট রয়েছে, যে মান নিয়ন্ত্রণ ইনস্টিটিউট, তারা যদি এটা দেখে যে পণ্যের মান তারা নিয়ন্ত্রণ করতে চায়, তখন দেখবে যে এটার মান হয়তো তাদের মতো করে স্ট্যান্ডার্ড ও কোয়ালিটির হয় না, তখন তারা কিন্তু এই পণ্য রিজেক্ট করতে পারবে এই চুক্তির শর্ত অনুযায়ী কিন্তু। আর এই চুক্তির শর্ত অনুযায়ী যদি এই পণ্যের মান তাদের পছন্দ অনুযায়ী না হয়, তখন তারা রিজেক্ট করবে। কিন্তু বিনিময়ে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে সমস্ত পণ্যগুলো বাংলাদেশে আসবে, বাংলাদেশ সরকার কিন্তু বলতে পারবে না যে এই পণ্যটা আমি নেব না, যে কেননা তুমি আমার একটা পণ্য রিজেক্ট করছো। এখন এই সমস্ত গ্রাকলে পরে আসলে বাংলাদেশের এই ক্ষতিটা বেশি হবে বলে অনেকে মনে করেন, কেননা মার্কিন যুক্তরাষ্ট্রকে মুখের উপরে না বলার মতো শক্তি সামর্থ্য বাংলাদেশের নাই। তাই বাংলাদেশের এই চুক্তি থেকে আগেই থেকে মানে বিরত থাকা উচিত ছিল। যেমন এই সমস্ত চুক্তিগুলা আপনার অত্যন্ত সেন্সিটিভ থাকে বড় বড় দেশের সাথে চুক্তির ক্ষেত্রে, কেননা এই সমস্ত চুক্তিগুলো একতরফাভাবে আপনি সরে যেতে যেতে চাইলেও এই সমস্ত দেশ শক্তিশালী হওয়ার কারণে এই সমস্ত দেশের সাথে আপনি পেরে উঠবেন না, একতরফাভাবে যেতে পারবেন না, হয়তো অনেক ক্ষতিপূরণ দিতে হয় ইত্যাদি ইত্যাদি। আর তাছাড়া আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের সময়ে এই যে কোয়াড বলেন, আক্স বলেন, হ্যাঁ, আকস আর কি, এই সমস্ত সামরিক চুক্তিগুলোতে কিন্তু বাংলাদেশকে নিতে চেয়েছিল, অনেক চেষ্টা করেছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার কৌশলে এই সমস্ত চুক্তিগুলোতে যায় না, এই সমস্ত জোটগুলোর থেকে সরে থাকছে। কিন্তু এই যে বিএনপির নির্বাচনের পর বা বিএনপি জয়লাভ করার পর যখন সরকার গঠন করলো, এই যে সাম্প্রতিক সময়ে 1-2 দিন পূর্বে আপনারা জানেন যে তারেক রহমান শপথ নেওয়ার পরে তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। সেই শুভেচ্ছা বার্তায় তিনি একদিকে মানে এটাকে কি বলবেন আপনি, ইঙ্গিতপূর্ণ কথা তিনি এখানে বলেছেন। তিনি, হ্যাঁ, এখানে শুভেচ্ছা জানালে শুধু কোনো একটা সরকারকে শুভেচ্ছা জানালে তার শুভেচ্ছা সাধারণভাবেই জানায়, সেখানে ওই দিন ব্যবসা বাণিজ্যের সম্পর্কের কথা কিন্তু এখানে বলে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেই কথাগুলো এখানে বলেছেন, যে তিনি বলেছেন তাদের সাথে যে সমস্ত চুক্তিগুলো সম্পূর্ণ হয়েছে, এই সমস্ত চুক্তিগুলো যথাযথভাবে বাস্তবায়ন এবং এখানে ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক আরও বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি কথাবার্তা তিনি এখানে বলেছেন। তাই রাজনৈতিক বিশ্লেষকগণ যারা রয়েছেন, তারা এই বিষয়টাকে আসলে মানে অত্যন্ত নেতিবাচক হিসাবেই দেখতে চান, কেননা এখানে তারেক রহমানকে একটা চাপে রাখলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এরকম কথা অনেকে বলেন। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ, তিনি যেখানে যান সেখানে ব্যবসার কথা চিন্তা করেন। আপনি দেখেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে, তাও তিনি ব্যবসার কথা চিন্তা করতেছেন। যুদ্ধবিধ্বস্ত এই যে মধ্যপ্রাচ্যের যে অঞ্চল, বিশেষ করে ফিলিস্তিনের গাজা, সেখানেও তিনি এই যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ব্যবসার কথা চিন্তা করতেছে। তাই বাংলাদেশের মতো একটা স্থিতিশীল দেশে তিনি ব্যবসার কথা চিন্তা করবেন না, সেটা তো আসলে মেনে নেওয়া যায় না, বা চিন্তা করার কারণ আছে বলে আমার কাছে মনে হয় না। এখন যেটাই হোক না কেন, যে চুক্তিগুলো হয়েছে, এই চুক্তিগুলো হয়তো বাংলাদেশকে, অর্থাৎ বাংলাদেশের যারা বর্তমান রাষ্ট্র ক্ষমতায় আসছেন তাদেরকে হয়তো কন্টিনিউ করতে হবে, সেটা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক। এখন এই চুক্তিগুলো কন্টিনিউ করতে গেলে বাংলাদেশের যে ক্ষতি হবে, এই বিষয়টা আমাদের বর্তমান যারা সরকার আছেন তারা অবশ্যই জানবেন বা জানেন, কিন্তু তারা এই বিষয়গুলা আপনার ইগনোর করতে পারবে বলে আমার মনে হয় না। কেননা মার্কিন, ওই জন্য আমি আগেই বলেছি, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এরকম বড় দেশের সাথে, যেটা আমি যদি জামাতের ভাষায় বলি, জামাতের যে সাবেক
বা জামাতের বর্তমান সেক্রেটারি গোলাম পরোয়ারের বাসায় পাঙ্গা নেওয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাঙ্গা নেওয়া আসলে বাংলাদেশের কাজ নয়। আর বাংলাদেশ এই বিষয়টা পারবে না, কিন্তু তাই বাংলাদেশের উচিত ছিল এই সমস্ত চুক্তিগুলোতে যেতে বা যাওয়ার ক্ষেত্রে ভেবে চিনতে বা দেশের স্বার্থের কথা চিন্তা করে তারপর পদক্ষেপ নেওয়ার কথা ছিল। তারপর এলএনজির বিষয় রয়েছে, আরও ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় রয়েছে। সব কিছু আলোচনা করতে গেলে ভিডিও অনেক বড় হবে, তাই এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়। আমাদের কিন্তু আপনারা ফলো করতে চান ইউটিউব ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম টিকটকে এনায়ত নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।